প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আমার আজকের আলোচনার টপিক হচ্ছে হিস্টোলজি অফ এলিমেন্টারি সিস্টেম। আমাদের সাথে এই পৃথিবীতে দুই ধরনের থিংস দেখা যায়, দুই রকমের জিনিস দেখা যায়। একটা হচ্ছে লিভিং থিংস আর একটা হচ্ছে নন লিভিং থিংস। নন লিভিং থিংস যাদের লাইফ নাই, যারা গ্রো করে না, তারাই নন লিভিং থিংস। আর যারা গ্রো করতে পারে এবং যাদের হচ্ছে লাইফ আছে, তারা হচ্ছে লিভিং থিংস। লিভিং থিং দুই রকমের, একটা হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলস। প্ল্যান্ট আর অ্যানিমেলের মাঝে মেজর যে ডিফারেন্স সেটা হচ্ছে, যেমন প্ল্যান্ট ক্যান নট মুভ ফ্রম ইটস প্লেস, ওয়ান প্লেস টু অ্যানাদার। প্ল্যান্ট তার জায়গা পরিবর্তন করতে পারে না, কিন্তু অ্যানিমেল কিন্তু জায়গা পরিবর্তন করতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স ইজ দ্যাট প্ল্যান্ট ক্যান প্রডিউস ইটস ফুড বাই ইটসেলফ। প্ল্যান্ট নিজের খাবার তৈরি করতে পারে। সে তার শিকড় দিয়ে পানি এবং ওয়াটার এবং আদার সাবস্টেন্স সে টেক করে, তারপরে সেগুলো পাতায় চলে যায়। তার যে ভাস্কুলার সিস্টেম দিয়ে, ক্যাম্বিয়াম দিয়ে পাতার মধ্যে সেই খাবার তৈরি হয় ফটোসিনথেসিসের মাধ্যমে, যাকে বলে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি হয়। সো প্ল্যান্ট নিজের খাবার তৈরি করতে পারে, কিন্তু অ্যানিমেল কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। সে খাবারের জন্য আইদার প্ল্যান্ট অর অ্যানিমেলের উপর ডিপেন্ড করতে হয়। যেমন গরু, ছাগল, এরা কিন্তু এক্সক্লুসিভলি প্ল্যান্টের উপর নির্ভরশীল। আবার বাঘ, সিংহ, এরা এক্সক্লুসিভলি অ্যানিমেলের উপর ডিপেন্ডেন্ট, মানে অন্য প্রাণী খেয়ে তারা জীবন ধারণ করে। কিন্তু মানুষ কিন্তু অমনিভরাস, তারা সবই খায়। তাদের শাকসবজিও খাওয়া লাগে, ফ্রুটসও খেতে হয়, আবার তারা মিটও খায়। সো এই খাওয়া দাওয়াটা খুবই জরুরি মানুষের জন্য বা অন্যান্য প্রাণীর জন্য। এই খাওয়ার মাধ্যমে সে তার বেঁচে থাকার উপাদানগুলো খাওয়া থেকে সংগ্রহ করে থাকে। তো আজকে আমি সেই খাওয়া দাওয়া রিলেটেড বিষয়টা, যে সিস্টেম ডিল করে, সেটা এলিমেন্টারি সিস্টেম, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আমি প্রথমে আসবে হচ্ছে দুটো টার্মিনোলজি আমরা জেনে যাচ্ছি। একটা হচ্ছে এলিমেন্টাম। এলিমেন্টাম মিনস ফুড, and another one is alimentation. Alimentation means intake of food. এই যে পারসন একটা বড় বার্গার খেয়ে ফেলছে, সে ইনটেক করছে ফুডটা, দিস ইজ alimentation. So the system concerned with alimentation is called alimentary system, and this system is also called digestive system. এখন আমরা জানবো এলিমেন্টারি সিস্টেমে কি কি কম্পোনেন্ট আছে। কম্পোনেন্ট গুলোকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্ট অর ডাইজেস্টিভ ট্র্যাক্ট। আমি খাবারটা মুখে দিলাম, সেটা ডাইজেশন হলো, অ্যাবজর্পশন হলো, এবং আলটিমেটলি তার যে নেসেসারি মলিকিউলস গুলো অ্যাবজর্ব হয়ে গেল, এবং আলটিমেটলি যে ওয়াস্ট প্রোডাক্ট সেগুলো বের হয়ে যায় এনাস দিয়ে অ্যাজ স্টুল। সো আমি খাবারটা দিলাম মুখে, বের হয়ে গেল এনাস দিয়ে। এই যে পথ ফ্রম মাউথ টু এনাস, দিস ইজ কল্ড এলিমেন্টারি ট্র্যাক্ট অর ডাইজেস্টিভ ট্র্যাক্ট। আর এই ডাইজেশন প্রক্রিয়াকে হেল্প করার জন্য আছে কতগুলো অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড। এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, এলিমেন্টারি ট্র্যাক্ট এন্ড অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড। দিস আর দ্য কম্পোনেন্টস অফ দ্য এলিমেন্টারি সিস্টেম। এলিমেন্টারি ট্র্যাক্ট অর ডাইজেস্টিভ ট্র্যাক্ট আমরা দেখব কি কি অংশ আছে। এলিমেন্টারি ট্র্যাক্টের শুরু হবে
এই আমরা যে ফুডটা মাউথ দিয়ে এন্টার করাবো দ্যাট ইজ ওরাল ফিশার আমি সিম্পলি মাউথ বলে নাম দিলাম মাউথ দেন মাউথ ক্যাভিটি দেন ফেরিংস দেন ইসোফেগাস এই যে টিউবটা দিস ইজ দ্য ইসোফেগাস দেন খাবার গিয়ে জমা থাকবে স্টমাকে স্টমাকের পরে একদম শেষ পর্যন্ত তার নাম ইন্টেস্টাইন ইন্টেস্টাইনকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন আর একটা লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইনে আবার তিনটা পার্ট আছে ডিওডেনাম জেজুনাম এন্ড আইলিয়াম আর লার্জ ইন্টেস্টাইনের পার্টগুলো কি কি প্রথমে সিকাম উইথ অ্যাপেন্ডিক্স দেন কোলন কোলনের আবার চারটা সাবডিভিশন আছে অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন ডিসেন্ডিং কোলন এন্ড সিগময়েড কোলন দেন রেকটাম এন্ড অ্যানাল ক্যানেল এই দিয়ে লার্জ ইন্টেস্টাইন শেষ এবং অ্যানাল ক্যানেলের টার্মিনাল পার্টে যে ওপেনিংটা আছে তার নাম হচ্ছে অ্যানাস সো মাউথ টু অ্যানাস দিস ইজ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট অর ডাইজেস্টিভ ট্র্যাক্ট অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড কি কি আছে আমরা অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড হিসেবে পাবো প্রথমে সেলাইভারি গ্ল্যান্ড কি কি সেলাইভারি গ্ল্যান্ড আছে প্যারোটিড গ্ল্যান্ড সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড যদিও রিসেন্টলি আরেকটা সেলাইভারি গ্ল্যান্ড আবিষ্কার হয়েছে তার নাম হচ্ছে টিউবারিয়াল সেলাইভারি গ্ল্যান্ড এটা এখনো টেক্সট বুকে আসেনি বলে আমি উল্লেখ করলাম না দিস আর দ্য সেলাইভারি গ্ল্যান্ড দেন আসবে লিভার উইথ biliary apparatus বা biliary system liver and biliary system and finally pancreas so these are the parts of the various structures within the associated gland এবার আমরা জানবো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা জিআইটি কাকে বলে জিআইটি কাকে বলে আমরা এলিমেন্টারি ট্র্যাক্ট জানি মাউথ থেকে অ্যানাস পর্যন্ত তার নাম হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্ট এখন গ্যাস্ট্রো মানে আমরা জানি স্টমাক গ্যাস্টার মানে স্টমাক সো স্টমাক থেকে যদি আমি এই ট্র্যাক্টটা কল্পনা করি তাহলে তার নাম হয়ে যাবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট সেই ক্ষেত্রে আমি মাউথ বাদ দিব মাউথ ক্যাভিটি বাদ দিব ফেরিংস বাদ দিব এসোফেগাস বাদ দিব শুরু হবে স্টমাক টু অ্যানাস দ্যাট ইজ কল্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট তাহলে আমরা দুটো ট্র্যাক্টের নাম পেয়েছি একটু আবারও আমি দেখিয়ে দিচ্ছি ফ্রম মাউথ টু অ্যানাস দিস ইজ কল্ড এলিমেন্টারি ট্র্যাক্ট অর ডাইজেস্টিভ ট্র্যাক্ট and from stomach to anus that is called gastrointestinal tract or GIT. Now what are the functions of the alimentary tract? Alimentary tract major function দুইটা এক নাম্বার কালেকশন দুই নাম্বার প্রোটেকশন কালেকশন এন্ড প্রোটেকশন কি কালেক্ট করে it collect molecules necessary for maintenance growth and energy need of the body সেটা কোথা থেকে সেইগুলো কালেক্ট করে from the ingested food কিভাবে কালেক্ট করে through the process of digestion and absorption তাহলে আমরা যে খাবার খাবো সেটাকে ডাইজেস্ট করবে অ্যাবজর্ব করবে দেন এইভাবেই সে নেসেসারি মলিকিউল গুলো কালেক্ট করবে যেগুলো কাজে লাগবে ফর মেইনটেনেন্স গ্রোথ এন্ড এনার্জি নিডের জন্য এই হলো এক নাম্বার কাজ তাহলে আমরা বুঝলাম ডাইজেশন আর অ্যাবজর্পশনের মাধ্যমে এই কালেকশনটা হয় আমি এখানে বিভিন্ন পার্ট গুলো দেখাচ্ছি যেমন দিস ইজ দ্য ডিওডেনাম জেজুনাম আইলিয়াম এই মিলে স্মল ইন্টেস্টাইন and this is the large intestine okay এখন আমরা জানবো কোন জায়গাতে ডাইজেশন হয় কোন জায়গাতে অ্যাবজর্পশন হয় মেইন ডাইজেস্টিভ সাইট হচ্ছে ডিওডেনাম এন্ড জেজুনাম ডিওডেনাম আর জেজুনামে হচ্ছে মেইন ডাইজেস্টিভ সাইট and main absorptive site হচ্ছে jejunum and ileum these are the main absorptive site তাইলে এই তিনটা পার্টের মাঝে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কোনটা দ্যাট ইজ দ্য জেজুনাম কেন কারণ জেজুনামের মাঝে বোথ ডাইজেশনও হয় আবার অ্যাবজর্পশনও হয় সমান তালে এইজন্য জেজুনাম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইট এন্ড তাহলে কি লার্জ ইন্টেস্টাইনের কোনো ভ্যালু নাই আছে it is important for water and electrolyte absorption water and electrolyte absorption mainly হয় লার্জ ইন্টেস্টাইনের মাঝে তো একটা কাজ হচ্ছে এলিমেন্টারি সিস্টেমের
কালেকশন, আর কি কাজ, আর একটা হচ্ছে প্রোটেকশন। এলিমেন্টারি সিস্টেম প্রোটেকশন দেয়, স্পেশালি এলিমেন্টারি সিস্টেমের যে ইনার লেয়ার যার নাম হচ্ছে মিউকোসা, এন্ড মিউকোসার সবার ভিতরে লেয়ার হচ্ছে লাইনিং এপিথেলিয়াম। এই যে লাইনিং এপিথেলিয়াম, দিস ফর্ম এ ব্যারিয়ার বিটুইন দ্য কন্টেন্ট, এই যে এখানে কন্টেন্ট থাকে লুমেনের মাঝে, কন্টেন্ট এবং বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট, মিলিউ ইন্টেরিয়র যাকে বলে, তার মাঝে সে একটা ব্যারিয়ার তৈরি করে, ঠিক আছে। সো সেকেন্ড ফাংশন হচ্ছে প্রোটেক্টিভ ফাংশন অফ দি এলিমেন্টারি সিস্টেম, কালেকশন এন্ড প্রোটেকশন। আমরা যদি এলিমেন্টারি সিস্টেমের স্ট্রাকচার চিন্তা করি তাহলে আমরা একটা জেনারেল প্ল্যান পাবো। সেই প্ল্যানটা কেমন, প্ল্যানটা এরকম যে আমরা যদি একটা সেকশন করি, ভিতরে একটা লুমেন পাবো আর একটা ওয়াল পাবো। এটা একটা হলো টিউব যার একটা লুমেন আছে আর একটা ওয়াল আছে। প্রথমে আসি লুমেন নিয়ে। লুমেনটা কেমন হবে, লুমেনটা যে জায়গাতে আমরা দেখব স্টোরেজ ফাংশন থাকে সেখানে লুমেনটা হবে বড়, আর যেখানে স্টোরেজ ফাংশন থাকে না সেখানে লুমেনটা হবে নেরো অর রেগুলার থাকবে। যেমন ইসোফেগাস, এটা কিন্তু নেরো কারণ এখানে কোনো স্টোরেজ ফাংশন নাই। স্টোমাক, সেটা কিন্তু এক্সপান্ডেড, কেন স্টোমাকটা এক্সপান্ডেড, কারণ স্টোমাকের স্টোরেজ ফাংশন আছে, সে 3 to 5 আওয়ার্স ফুডকে স্টোর করে রাখে। দেন স্মল ইন্টেস্টাইন কিন্তু নেরো কারণ এর স্টোরেজ ফাংশন নাই। লার্জ ইন্টেস্টাইন কিন্তু আবার ডাইলেটেড, তার ক্যালিবার কিন্তু লার্জ, লুমেন বড় থাকে লার্জের, কেন সে আবার স্টোরেজ ফাংশন আছে। সুতরাং যে কোনো সিস্টেমের মাঝে যার স্টোরেজ ফাংশন আছে তার কিন্তু লুমেনটা বড় হবে, আর স্টোরেজ ফাংশন না থাকলে লুমেন ন্যারো হয়। আমরা যদি দেখি গল ব্লাডারের লুমেন কেমন, সেটা কিন্তু লার্জ বড় কারণ সে বাইল স্টোর করে। আবার বাইল ডাক্ট কিন্তু ন্যারো কারণ তার কোনো স্টোরেজ ফাংশন নাই। আমরা যদি ইউরিনারি ট্র্যাক্টে দেখি, ইউরেটার নেরো, ইউরেথ্রা নেরো, কিন্তু ইউরিনারি ব্লাডারটা কিন্তু এক্সপান্ডেড, লুমেনটা বড় কারণ ইউরিনারি ব্লাডার ইউরিনকে স্টোর করে টেম্পোরারিলি। সিমিলারলি আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম যদি দেখি, ফিমেইলে ফেলোপিয়ান টিউব নেরো, ভেজাইনা নেরো, কিন্তু ইউটেরাসটা কিন্তু এক্সপান্ডেড, কেন কারণ হচ্ছে ইউটেরাসে বেবি স্টোর থাকে। সো যেখানে স্টোরেজ ফাংশন থাকবে সেখানে কিন্তু লুমেনটা বড় হবে। সো এই গেল লুমেন ইস্যু। আর থাকে একটা ওয়াল, আমরা এই ওয়ালের মাঝে দেখব একটা ম্যাচিউর গাট ওয়ালে 4টা লেয়ার পাওয়া যায়। কি কি, there are 4 layers in the mature gut wall from inner to outer। প্রথমে আসবে মিউকোসা, এই যে এই লেয়ারটা হচ্ছে মিউকোসা এই পর্যন্ত। দেন দিস ইজ দ্য সাবমিউকোসা, দেন হচ্ছে মাস্কুলারিস এক্সটার্না, এই দুটো মিলে মাস্কুলারিস এক্সটার্না, এন্ড ফাইনালি থাকে সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। এই 4 লেয়ার মিলে হচ্ছে গাট ওয়াল, ম্যাচিউর গাট ওয়াল ফর্ম করবে। প্রথমে আসি মিউকোসাতে। মিউকোসা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লেয়ার। মিউকোসাতে আমরা 3টা সাব লেয়ার দেখব। প্রথমে একটা লাইনিং এপিথেলিয়াম যে বসে থাকে রেস্টিং মেমব্রেনের উপর, বেসমেন্ট মেমব্রেনের উপরে। সো মিউকোসাতে 3টা লেয়ার, 3 সাব লেয়ার মিউকোসাতে। কি কি, প্রথমে আসবে একটা লাইনিং এপিথেলিয়াম যে একটা বেসমেন্ট মেমব্রেনের উপরে বসে থাকে। দেন সেকেন্ড লেয়ার হচ্ছে লেমিনা প্রপ্রিয়া, and third layer is the muscularis mucosa, muscularis mucosa। এলিমেন্টারি ট্র্যাক্টের মিউকোসাতে আমরা এরকম 3টা লেয়ার খুঁজে পাই, ঠিক আছে। এলিমেন্টারি ট্র্যাক্টের মিউকোসাতে আমরা এই 3 লেয়ার খুঁজে পাবো। বাই দ্য ওয়ে, মিউকোসাকে মিউকাস মেমব্রেনও বলা হয়। তাহলে এলিমেন্টারি মিউকাস মেমব্রেনের স্ট্রাকচার কি, এখানে 3টা লেয়ার পাবো। প্রথমে লাইনিং, লেমিনা প্রপ্রিয়া এন্ড মাস্কুলারিস মিউকোসা। এই মিউকাস মেমব্রেন বা মিউকোসার কাজ কি, কাজ হচ্ছে it provide a protective barrier between content of the tract and tissues of the body. It facilitate transport and give protection of the wall by producing mucus। সে মিউকাস সিক্রেট করে এবং ফুড তার যে কন্টেন্ট গুলোকে ট্রান্সপোর্টে ফেসিলিটি দেয়, প্লাস নিজের প্রোটেকশন দেয় এই মিউকাস দিয়ে। তারপরে ডাইজেশনে হেল্প করে বাই সিক্রেটিং এনজাইমস, অ্যাবজর্পশনে হেল্প করে। তারপরে হচ্ছে সে হরমোন সিক্রেট করে, বিভিন্ন হরমোন জিআইটি থেকে অনেক লোকাল হরমোন সিক্রেশন হয়। সো দিস আর দ্য ফাংশনস অফ দি মিউকাস মেমব্রেন। তো প্রথমে আসি লাইনিং এপিথেলিয়াম। আমরা দেখব জিআইটি যে এলিমেন্টারি ট্র্যাক্টের
ম্যাক্সিমাম জায়গাতে লাইনিং এপিথেলিয়াম হচ্ছে simple columnar epithelium, most of the place আর কিছু জায়গাতে নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম পাবো। এই যে লাইনিং এপিথেলিয়াম, দিস ইজ দ্য ফার্স্ট লাইন ডিফেন্স এগেইনস্ট ইনভেশন অফ ফরেন বডি ফ্রম দ্য লুমেন। লুমেন থেকে কোনো মাইক্রো অর্গানিজম বা কোনো ফরেন বডি যদি ওয়ালে ঢুকতে চায়, ফার্স্ট লাইন ডিফেন্স হচ্ছে এই লাইনিং এপিথেলিয়াম। and it is the main functional layer of the alimentary tract. ঠিক আছে, এটাই কিন্তু মেইন ফাংশনাল লেয়ার এলিমেন্টারি ট্র্যাক্টের লাইনিং এপিথেলিয়াম। যত ডাইজেশন, অ্যাবজর্পশন, প্রোটেকশন সবই এই লাইনিং এপিথেলিয়াম দিয়ে হয়। লাইনিং এপিথেলিয়াম দিয়েই ম্যাক্সিমাম কাজটুকু হয়ে থাকে। ফিজিক্যাল প্রোটেকশনটা এরাই দিবে। ওকে, আর আমরা বুঝলাম যে এই লাইনিং এপিথেলিয়াম, এলিমেন্টারি ট্র্যাক্টের লাইনিং এপিথেলিয়াম ম্যাক্সিমাম জায়গাতে সেটা ডেভেলপ করে এন্ডোডার্ম থেকে, ম্যাক্সিমাম জায়গাতে এন্ডোডার্ম থেকে। তো আমরা সেই লাইনিংটা কেমন লাইনিং? সিম্পল কলামনার এপিথেলিয়াম ইন মোস্ট প্লেসেস। এই এপিথেলিয়াম থাকতেই হবে, না হলে ডাইজেশন অ্যাবজর্পশন হবে না। ডাইজেশন আর অ্যাবজর্পশনের জন্য এপিথেলিয়ামটাই জরুরি। আর কিছু কিছু জায়গাতে, যেমন আমরা মাউথ ক্যাভিটি, ফেরিংস, ইসোফেগাস, এই সব জায়গাতে, প্লাস অ্যানাল ক্যানেলের টার্মিনাল পার্ট, এই জায়গাগুলোতে আমরা লাইনিং দেখবো নন কেরাটিনাইজড stratified squamous epithelium. Otherwise, it is simple columnar epithelium. Then second layer below lining epithelium, এই জায়গাটুকু, this is the lamina propria. Lamina propria is nothing but a loose connective tissue layer. আমরা জানি যে কোনো এপিথেলিয়ামের নিচে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার থাকতেই হয়, কারণ এপিথেলিয়ামের ডাইরেক্ট কোনো ব্লাড সাপ্লাই থাকে না। এই লুজ কানেকটিভ টিস্যু লেয়ারের মাঝে ব্লাড সাপ্লাই থাকে, যেখান থেকে নিউট্রিশন গুলো ক্যাপিলারি থেকে নিউট্রিশন লিক হয়ে লুজ টিস্যুর ফাঁক দিয়ে খুব সহজে স্প্রেড, সেগুলো ডিফিউশন হয়ে বেসমেন্ট মেমব্রেনের কাছে যাবে, বেসমেন্ট মেমব্রেনটা ক্রস করে সেলের মধ্যে ঢুকে যাবে। সুতরাং কোনো এপিথেলিয়ামকে বেঁচে থাকতে হলে তার নিচে একটা লুজ কানেকটিভ টিস্যু থাকতেই হয়, এবং মজার বিষয়, এটা লুজ টিস্যুই থাকতে হবে। এখানে ডেন্স টিস্যু দিলে কিন্তু ফ্লুইডটা সহজে পাস করতে পারবে না। এই জন্য এপিথেলিয়ামের নিচে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার থাকে, যার নাম লেমিনা প্রোপ্রিয়া। এই গেল হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া। এই লেমিনা প্রোপ্রিয়াতে আমরা কিছু কন্টেন্ট পাবো। কি কি জিনিস পাই? এক নাম্বার হচ্ছে ব্লাড ভেসেল পাবো, 2 নাম্বার লিম ভেসেল পাবো, 3 নাম্বার নার্ভস পাবো, নার্ভ, 4 নাম্বার হচ্ছে লিম্ফয়েড টিস্যু পাবো, লিম্ফয়েড টিস্যু। ঠিক আছে, লিম্ফয়েড টিস্যু গুলো সেকেন্ড লাইন প্রোটেকশন দিবে। লিম্ফয়েড টিস্যু কিন্তু সেকেন্ড লাইন প্রোটেকশন দেয় মাইক্রো অর্গানিজমের ইনভেশন থেকে। আর পাবো গ্ল্যান্ড পাবো। এই গ্ল্যান্ড গুলোকে বলা হয় মিউকোসাল গ্ল্যান্ড, বিকজ দে আর প্রেজেন্ট ইন দ্য মিউকোসা। ঠিক আছে, one of the layer of the mucosa is the lamina propria, so they are located in the lamina propria, means they are located in the mucosa. That's why they are called mucosal glands. তাহলে আমরা বুঝলাম লেমিনা প্রোপ্রিয়াতে এই 5টা জিনিস পাওয়া যাবে। দেন আমরা এলিমেন্টারি ট্র্যাক্টের মিউকোসাতে মাসকুলারিস মিউকোসা নামে একটা লেয়ার পাবো। মাসকুলারিস মিউকোসা হচ্ছে এই যে রেড কালারের যে লেয়ারটা, দ্যাট ইজ দ্য মাসকুলারিস মিউকোসা। নাম থেকে বোঝা যাচ্ছে মাসল লেয়ার এবং থাকে মিউকোসাতে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মাসকুলারিস মিউকোসা। ঠিক আছে, মাসল অফ দ্য মিউকোসা মিন্স মাসকুলারিস মিউকোসা। ইট ইজ এ স্মুথ মাসল লেয়ার, it is a layer of smooth muscle, and it is arranged as inner circular layer, outer longitudinal layer. এবং ইন্টারেস্টিং হচ্ছে এই মাসকুলারিস মিউকোসা শুধুমাত্র এলিমেন্টারি ট্র্যাক্টেই পাওয়া যাবে, আর অন্য কোনো ট্র্যাক্টে মিউকোসাতে মাসকুলারিস মিউকোসা থাকে না। এখন বিষয় হচ্ছে মাসকুলারিস মিউকোসার কাজটা কি, সেটা আমরা একটু জানবো। মাসকুলারিস মিউকোসা হচ্ছে মিউকাস মেমব্রেনের উপরে, মিউকাস মেমব্রেনে একটা ভাইব্রেশন ক্রিয়েট করবে মাসকুলারিস মিউকোসা। এই ভাইব্রেশন হলে কি হবে? মিউকাস মেমব্রেনটা ক্লোজলি ফুডের টাচে যেতে পারবে, ডাইজেশন অ্যাবজর্পশনটা ভালো হবে।
সুতরাং ডাইজেশন অ্যাবজর্পশন হয় এলিমেন্টারি ট্র্যাক্টে। সো এলিমেন্টারি ট্র্যাক্টেই কিন্তু মাস্কুলারিস মিউকোসা থাকতে হবে, অন্য কোনো ট্র্যাক্টে দরকার নাই, কারণ ওখানে মিউকাস মেমব্রেনের ভাইব্রেশন দরকার নাই যাতে কন্টেন্টের খুব ক্লোজলি টাচে যেতে পারে। সো আমরা যেটা বুঝলাম, এলিমেন্টারি ট্র্যাক্টে আমরা মাস্কুলারিস মিউকোসা পাবো। এটা একটা স্মুথ মাসল লেয়ার and it is arranged as inner circular and outer longitudinal layer, and these layers separate mucosa or lamina propria from the submucosa. দুটো, lamina propria is a layer of loose connective tissue, submucosa is a layer of dense connective tissue. In between them there is a separate layer, that is muscle layer, which is called muscularis mucosa, and this produce vibration in the wall of the mucosa. Okay, now আমরা মিউকোসা কমপ্লিট করে ফেললাম, এবার চলে আসছি সাবমিউকোসাতে। Submucosa is the second layer. So this is the mucosa. Now we are going to submucosa. এই লেয়ারটা হচ্ছে submucosa. This is the submucosa. This one is the submucosa. Submucosa is a dense connective tissue, especially dense irregular type of connective tissue, and it also contains some structures like blood vessel, lymph vessel, nerve, especially submucosal plexus is present here. এখানে আমরা নার্ভটা পাবো একটা প্লেক্সাস আকারে, তার নাম সাবমিউকোসাল প্লেক্সাস। তারপরে লিম্ফয়েড টিস্যু পাবো সাবমিউকোসাতে, তবে এটা সব জায়গায় পাওয়া যায় না, শুধু দুটো জায়গাতে আমরা সাবমিউকোসাতে এরকম লিম্ফয়েড টিস্যু পাই। ওয়ান ইজ দ্য আইলিয়াম, অ্যানাদার ওয়ান ইজ দ্য ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। আইলিয়াম আর ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে অনেক অনেক প্রোটেকশন দরকার, এই জন্য এখানে লিম্ফয়েড ফলিকল গুলো আইদার এগ্রিগেটেড থাকে অথবা অনেক বড় সাইজের লিম্ফয়েড ফলিকল থাকে। দুটো কথা এখানে, আইলিয়ামের মাঝে আমরা দেখব অনেকগুলো লিম্ফয়েড ফলিকল এগ্রিগেটেড অবস্থায় থাকে, আর ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে দেখব এক একটা ফলিকল অনেক বড় হয়ে যায়, এত বড় হয় যে সে লেমিনা প্রক্রিয়াতে সে জায়গা হয় না, মাস্কুলারিস মিউকোসাকে দুমড়ে মুচড়েছে বের হয়ে সাবমিউকোসা পর্যন্ত এক্সটেন্ড করে। তার মানে আমরা বলছি যে এই লিম্ফয়েড টিস্যুগুলো যে শুধু সাবমিউকোসাতে আছে তা কিন্তু না, এরা মেইনলি থাকে লেমিনা প্রক্রিয়াতে বাট এক্সটেন্ড করে সাবমিউকোসাতে। তাহলে দুটো জায়গাতে সাবমিউকোসাতে লিম্ফয়েড টিস্যু পাওয়া যাবে, একটা হচ্ছে আইলিয়াম আর একটা হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। দেন গ্ল্যান্ড, আমরা লেমিনা প্রক্রিয়াতে যেমন গ্ল্যান্ড পেয়েছিলাম, সিমিলারলি সাবমিউকোসাতেও গ্ল্যান্ড পাবো। এই গ্ল্যান্ডগুলোকে বলে সাবমিউকোসাল গ্ল্যান্ড। কোন কোন জায়গাতে সাবমিউকোসাল গ্ল্যান্ড পাওয়া যায়? এক হচ্ছে ইসোফেগাস, ডুওডেনাম, রেকটাম, অ্যানাল ক্যানেল। এই জায়গাগুলোতে আমরা দেখব লাইনিং সাবমিউকোসাতে গ্ল্যান্ড পাওয়া যাবে, সাবমিউকোসাল গ্ল্যান্ড। ডিওডেনামের সাবমিউকোসাল গ্ল্যান্ডের নাম হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। ইসোফেগাসের সাবমিউকোসাল গ্ল্যান্ডের আলাদা কোনো নাম নাই, ইসোফেজিয়াল গ্ল্যান্ড বলে। হাউএভার হয়ে গেল সাবমিউকোসা। নাও আমরা চলে যাচ্ছি মাস্কুলারিস এক্সটার্না। এর নাম এক্সটার্না কেন? মাস্কুলারিস ইন্টারনা কি কিছু ছিল? ছিল, সেটা হচ্ছে আমাদের মাস্কুলারিস মিউকোসা। মাস্কুলারিস মিউকোসাটা ইন্টারনালি থাকে, এই জন্য একে মাস্কুলারিস ইন্টারনাও বলতে পারি। সেই হিসেবে এখন যে মাসল লেয়ারটা পাচ্ছি তার নাম মাস্কুলারিস এক্সটার্না। এই মাস্কুলারিস এক্সটার্না, it is a second smooth muscle layer. First smooth muscle layer is the muscularis mucosa, second smooth muscle layer is the muscularis externa. এবং ওই মাস্কুলারিস মিউকোসার মতোই মাস্কুলারিস এক্সটার্না দুটো লেয়ারে সাজানো থাকে, ইনার সার্কুলার লেয়ার, আউটার লংগিটিউডিনাল লেয়ার, ইনার সার্কুলার, আউটার লংগিটিউডিনাল লেয়ার, and in between them this is the inner circular layer and this is the outer longitudinal layer, and in between them there is a plexus. This plexus is called myenteric plexus. Myenteric plexus, we know myo means muscle, so myenteric plexus is located in the muscle layer, especially muscularis externa layer. So আমরা বুঝে গেলাম myenteric plexus টা থাকে ইনার সার্কুলার, আউটার লংগিটিউডিনাল লেয়ারের মাঝখানে,
এটা হচ্ছে মাইন্টেরিক প্লেক্সাস। এর আরেকটা নাম হচ্ছে অরবেক্স প্লেক্সাস। আর সাবমিউকোসাল প্লেক্সাসের আরেক নাম মিজনার্স প্লেক্সাস। কিন্তু মাইন্টেরিকের নাম কি অরবেক, নাকি সাবমিউকোসালের নাম অরবেক, নাকি কোনটার নাম মিজনার, এটা মনে রাখা একটু কঠিন। এই জন্য আমি বলবো সিম্পল ভাবে নাম মনে রাখতে। সাবমিউকোসাতে থাকে সাবমিউকোসাল প্লেক্সাস, আর মাসল লেয়ারে থাকে মাইন্টেরিক প্লেক্সাস। দিস ইজ বেটার টু রিমেম্বার। Now serosa or adventitia, the final layer হচ্ছে serosa বা adventitia, একদম বাইরে থাকে। অ্যাকচুয়ালি আমাদের বডিতে যে স্ট্রাকচার গুলো কোনো ক্যাভিটির মধ্য দিয়ে পাস করে, সেই স্ট্রাকচার গুলোর আউটারে থাকে সেরোসা। স্পেশালি যদি অ্যাবডোমেনের মাঝে, অ্যাবডোমেনের যে স্ট্রাকচার গুলো, দ্যাট ইজ যে স্ট্রাকচারের চারপাশে পেরিটোনিয়াম থাকে, যেসব স্ট্রাকচারের চারপাশে পেরিটোনিয়াম থাকে বা কোনো পাশে পেরিটোনিয়াম থাকে, সেই জায়গাটুকু হবে আউটার লেয়ার হবে সেরোসা। সেরোসা। আর যদি পেরিটোনিয়াম না থাকে তাহলে আউটার লেয়ারটা একটা লুজ কানেকটিভ টিস্যু হবে, তার নাম হচ্ছে অ্যাডভেন্টিশিয়া। তাহলে যেসব অর্গান, যেসব স্ট্রাকচারের বাইরে পেরিটোনিয়াম থাকে না, তার আউটার লেয়ার হবে অ্যাডভেন্টিশিয়া, এবং অ্যাডভেন্টিশিয়া ইজ এ লুজ কানেকটিভ টিস্যু লেয়ার। আর যে স্ট্রাকচারের বাইরে পেরিটোনিয়াম থাকে, সেই ক্ষেত্রে অ্যাডভেন্টিশিয়ার বাইরে আমরা একটা লাইনিং এপিথেলিয়াম দেখব যার নাম মেসোথেলিয়াম, তখন তার নাম হয়ে যাবে সেরোসা। এখন এরকম পসিবল আমাদের বডিতে যে কোনো স্ট্রাকচার তার আপার পার্ট হচ্ছে, আপার পার্টটুকু হচ্ছে অ্যাডভেন্টিশিয়া, বাট লোয়ার পার্ট হচ্ছে সেরোসা। দিস ইজ পসিবল। আপার পার্ট হচ্ছে এটা পসিবল যে আপার পার্ট হচ্ছে সেরোসা, অ্যাডভেন্টিশিয়া, লোয়ার পার্ট সেরোসা। দিস ইজ পসিবল। আবার এরকমও হতে পারে কোন স্ট্রাকচারের এন্টিরিয়রলি আছে সেরোসা কিন্তু পোস্টেরিয়রলি হচ্ছে অ্যাডভেন্টিশিয়া, সেটাও পসিবল। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের সেরোসা বা অ্যাডভেন্টিশিয়া। যেমন ইসোফেগাস, ইসোফেগাস স্টার্ট হয় নেকের মাঝে, পাস করে থোরাক্স দিয়ে শেষ হয় অ্যাবডোমেনে। তাইলে ইসোফেগাসের থোরাসিক পার্ট অর সার্ভাইকেল পার্ট, এই পার্টে পেরিটোনিয়াম থাকার কোনো পসিবিলিটি নাই, সেখানে কিন্তু আউটার লেয়ার হবে অ্যাডভেন্টিশিয়া। কিন্তু ইসোফেগাসের যে পার্টটুকু অ্যাবডোমেনে থাকবে, সেই পার্টের বাইরে পেরিটোনিয়াম যদি থাকে, এবং আছেও, সেটা হবে সেরোসা। স্টোমাকের চারপাশে পেরিটোনিয়াম কাভারিং আছে, তার আউটার লেয়ার হবে সেরোসা। ডিওডেনামের সামনে পেরিটোনিয়াম থাকে, পিছনে থাকে না, তাহলে ডিওডেনামের সামনে সেরোসা, পিছনে অ্যাডভেন্টিশিয়া। সিমিলারলি ট্রান্সভার্স কোলনের সব দিকে পেরিটোনিয়াম থাকে, পুরোটাই সেরোসা, কিন্তু ডিসেন্ডিং কোলনের এন্টিরিয়রলি সেরোসা, পোস্টেরিয়রলি অ্যাডভেন্টিশিয়া। এইরকম কাহিনী আমরা পাবো। এখন আমরা দেখব আদার ট্র্যাক্ট। এই তো আমরা জানি এলিমেন্টারি ট্র্যাক্টে 4টা লেয়ার থাকে, অন্যান্য ট্র্যাক্টের হিসাব কি? যেমন ইউরিনারি ট্র্যাক্ট, আমাদের বডিতে ইউরিনারি ট্র্যাক্ট আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট আছে। এই জায়গাগুলোতেও কি এরকম 4 লেয়ার পাওয়া যাবে? আমরা দেখতে চাই। সেখানে মিউকাস মেমব্রেন আছে, গুড। লাইনিং মিউকাস মেমব্রেন তো থাকতেই হবে, যার লুমেন আছে তার মিউকাস মেমব্রেন থাকতেই হবে, তার লাইনিং পাবো, তার লেমিনা প্রক্রিয়া পাবো, তার মাস্কুলারিস মিউকোসা কি থাকবে? মাস্কুলারিস মিউকোসার কাজ ছিল, আমি বলেছিলাম, সে ভাইব্রেশন তৈরি করে যাতে ফুডের কন্টেন্টে ক্লোজ কন্ট্যাক্টে যেতে পারে এবং ডাইজেশন অ্যাবজর্পশন যাতে ভালো হয়। সো অন্য কোনো ট্র্যাক্টে কি ডাইজেশন অ্যাবজর্পশনের কোনো বিষয় আছে? নাই। তাহলে মাস্কুলারিস মিউকোসা থাকা প্রশ্নই আসে না। তাহলে আমরা দেখব অন্য কোনো ট্র্যাক্টে মাস্কুলারিস মিউকোসা থাকবে না। তাহলে থাকবে কি? লাইনিং থাকবে, লেমিনা প্রক্রিয়া থাকবে, তারপরে সাবমিউকোসা কি থাকবে? লেমিনা প্রক্রিয়া একটা লুজ কানেকটিভ টিস্যু, সাবমিউকোসা একটা ডেন্স কানেকটিভ টিস্যু। তাহলে কি দাঁড়াচ্ছে? 2 কানেকটিভ টিস্যু একসাথে হয়ে যাচ্ছে, দুটোকে আমরা আলাদা করতে পারবো না, সুতরাং সাবমিউকোসা অ্যাবসেন্ট হয়ে যাবে। তাহলে অন্যান্য ট্র্যাক্টে আমরা দেখব এই কাহিনী হবে। প্রথমে মাস্কুলারিস মিউকোসা অ্যাবসেন্ট হয়ে যাবে, নাই, মাস্কুলারিস মিউকোসা থাকবে না, যেহেতু ডাইজেশন অ্যাবজর্পশনের ইস্যু নাই। এখন দেখছি আমরা দুটো কানেকটিভ টিস্যু লেয়ার পাশাপাশি চলে আসলো, সুতরাং এই 2 লেয়ার মিলে একটা লেয়ার তৈরি করবে, তার নাম হবে লেমিনা প্রক্রিয়া।
সুতরাং সাবমিউকোসা অ্যাবসেন্ট হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি অন্য ট্র্যাক্টে কয়টা লেয়ার থাকে? 3 লেয়ার। এক নাম্বার হচ্ছে মিউকোসা, মাস্কুলারিস এক্সটার্না, সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। সুতরাং এখান থেকে আমি একটা ডিসিশন নিতে পারি, যে সব ট্র্যাক্টে মাস্কুলারিস মিউকোসা নাই সেই ট্র্যাক্টে সাবমিউকোসাও নাই। আবার যে জায়গাতে সাবমিউকোসা থাকবে না সেখানে মাস্কুলারিস মিউকোসাও থাকবে না। এরা যদি না থাকে একসাথে দুইজনই অ্যাবসেন্ট হয়। তাইলে বুঝে গেলাম এলিমেন্টারি ট্র্যাক্ট ছাড়া অন্য সব ট্র্যাক্টের মাঝে আমরা 3 লেয়ার পাবো। 3 লেয়ার পাবো মিউকোসা। সেক্ষেত্রে মাস্কুলারিস এক্সটার্না বলা যাবে না, কারণ ইন্টারনাল লেয়ারটা তো নাই, এর নাম মাস্কুলার লেয়ার, এর নাম মাসল লেয়ার বা মাস্কুলার লেয়ার। আর হচ্ছে সেরোসা আর অ্যাডভেন্টিসিয়া। এ হচ্ছে অন্য যে কোনো ট্র্যাক্টের হিসাব। এবার আমরা একটা জিনিস এখান থেকে খেয়াল রাখবো, অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করে কোন কোন জায়গাতে তুমি সাবমিউকোসা পাবে না। হ্যাঁ, অনেক জায়গাতেই পাবো না, কিন্তু ভাইবাতে স্পেসিফিক করে যখন জিজ্ঞেস করে আমাদেরকে খুঁজে পেতে ঝামেলা যদি হয়, এই জন্য আমরা মনে রাখবো একটা জিনিস, সেটা হচ্ছে একটা জিনিস আমরা মনে রাখার চেষ্টা করব যে কোন কোন ট্র্যাক্টে আমরা সাবমিউকোসা পাবো না। সেটা কি? সেটা হচ্ছে টু ব্লাডার, দুইটা ব্লাডারে আমরা সাবমিউকোসা পাবো না। টু ব্লাডার, আমাদের বডিতে দুটো ব্লাডারের মাঝে সাবমিউকোসা নাই। কি কি ব্লাডার? একটা হচ্ছে গল ব্লাডার আর একটা ইউরিনারি ব্লাডার। গল ব্লাডার, ইউরিনারি ব্লাডার, এখানে আমরা সাবমিউকোসা পাবো না। এন্ড 3 টিউবস, তিনটা টিউবের মাঝে আমরা দেখবো সাবমিউকোসা নাই। 3 টিউবস, সবগুলো টিউবই ইউ দিয়ে শুরু হবে। নাম্বার 1 ইউরেটার, ইউরেটার। নাম্বার 2 হচ্ছে ইউটেরাস, ইউটেরাস। আর নাম্বার 3 হচ্ছে ইউটেরাইন টিউব, ইউটেরাইন টিউব। এই যে ইউরেটার কিন্তু ইউরিনারি ট্র্যাক্টের পার্ট, দেন ইউরিনারি ব্লাডার ইউরিনারি ট্র্যাক্টের পার্ট, ইউটেরাস এবং ইউটেরাইন টিউব দিস আর রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট। সো এলিমেন্টারির বাইরে আসলে কোনো জায়গাতেই সাবমিউকোসা থাকে না। তারপরেও আমরা 5টা জিনিসের নাম এখানে বলেছি স্পেসিফিক করে। 2 bladder, 3 tubes, all the tubes start with U. So urinary bladder, gallbladder, ureter, uterus and uterine tube, এই জায়গাগুলোতে আমরা সাবমিউকোসা অ্যাবসেন্ট দেখব। ওকে, এইবার আমরা যাব এলিমেন্টারি ট্র্যাক্টের রিলেশনে আমরা কি কি গ্ল্যান্ড পাই। আমরা এই ডায়াগ্রামটা যদি দেখি, এখানে হচ্ছে লাইনিং এপিথেলিয়াম। লাইনিং এপিথেলিয়াম ইনওয়ার্ড ইনভেজাইনেশন হয়ে লেমিনা প্রক্রিয়াতে ঢুকে পড়লো এবং একটা গ্ল্যান্ড তৈরি করলো। এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে মিউকোসাল গ্ল্যান্ড, মিউকোসাল গ্ল্যান্ড। আবার কখনো কখনো এই লাইনিং এপিথেলিয়াম আরো ডিপে চলে গিয়ে সাবমিউকোসা পর্যন্ত যায় এবং সাবমিউকোসাতে গ্ল্যান্ড তৈরি করে। তাহলে এগুলো হবে সাবমিউকোসাল গ্ল্যান্ড। তাহলে মিউকোসাল গ্ল্যান্ড, সাবমিউকোসাল গ্ল্যান্ড, দুই রকমের গ্ল্যান্ড পেলাম। এই দুই গ্ল্যান্ডই কিন্তু আলটিমেটলি ওয়ালের মধ্যে আছে, জিআইটির ওয়ালের মধ্যে বা এলিমেন্টারি ট্র্যাক্টের ওয়ালের মধ্যে থাকে। এই জন্য এই দুটোকে বলে ইন্ট্রামুরাল গ্ল্যান্ড। ইন্ট্রা মানে ভিতরে, মুরাল মানে ওয়াল, ওয়ালের ভিতরে থাকা গ্ল্যান্ড, ইন্ট্রামুরাল গ্ল্যান্ড। কে কে? একটা হচ্ছে মিউকোসাল গ্ল্যান্ড, সাবমিউকোসাল গ্ল্যান্ড। আবার কখনো কখনো দেখবো কোন কোন গ্ল্যান্ডের ডাক্ট সে প্রথমে লেমিনা প্রক্রিয়া ক্রস করলো, মিউকোসাতে থামে নাই, সাবমিউকোসাও থামে নাই, তারপরে সে ওয়ালের বাইরে চলে যায়, ওয়ালের বাইরে গিয়ে গ্ল্যান্ড তৈরি করে। তাহলে কিছু কিছু গ্ল্যান্ড দেখা যাবে সেই গ্ল্যান্ড গুলো থাকে এলিমেন্টারি রিলেটেড গ্ল্যান্ড, কিন্তু গ্ল্যান্ড গুলো থাকে ওয়ালের বাইরে আর ডাক দিয়ে লুমেনে গিয়ে ওপেন করে। এর নাম দিব এক্সট্রামুরাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড গুলোর নাম এক্সট্রামুরাল গ্ল্যান্ড। তাহলে আমরা এলিমেন্টারি রিলেশনে যত গ্ল্যান্ড আছে সবগুলোকে দুই ভাগে ভাগ করি, ইন্ট্রামুরাল গ্ল্যান্ড, এক্সট্রামুরাল গ্ল্যান্ড। ইন্ট্রামুরালের মাঝে মিউকোসাল এন্ড সাবমিউকোসাল গ্ল্যান্ড, আর এক্সট্রামুরাল গ্ল্যান্ড তো এক্সট্রামুরাল। কি কি আছে এক্সট্রামুরাল গ্ল্যান্ড? যেমন সেলাইভারি গ্ল্যান্ড, যেমন হচ্ছে লিভার, প্যানক্রিয়াস, দে আর দ্য এক্সট্রামুরাল গ্ল্যান্ড। আচ্ছা, তো এইবার এখান থেকে একটা কোয়েশ্চন অনেক সময় মাথায় আসতে পারে যে কোন কোন জায়গাতে মিউকোসাতে গ্ল্যান্ড থাকে, আবার কোন কোন জায়গাতে সাবমিউকোসাতে গ্ল্যান্ড থাকে। তার কারণটা কি?
আমরা জানি সাবমিউকোসাতে গ্ল্যান্ড থাকে কোন জায়গায়, তার আগে আসবো মিউকোসাতে গ্ল্যান্ড থাকে যেমন স্টমাকে, স্টমাকে মিউকোসাতে গ্ল্যান্ড থাকে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড তার নাম। ইন্টেস্টাইনে ইনক্লুডিং ডিওডেনাম, ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম, লার্জ ইন্টেস্টাইন, এইসব জায়গাতে আমরা মিউকোসাতে গ্ল্যান্ড পাবো, তার নাম হচ্ছে ক্রিপস অফ লাইবারকুন, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড অর ক্রিপ্ট অফ লাইবারকুন বলে। সো এই জায়গাগুলোতে আমরা মিউকোসাতেই গ্ল্যান্ড পাবো। আর কোন জায়গাতে যেমন ইসোফেগাস, তারপরে ডিওডেনাম, রেকটাম এন্ড অ্যানাল ক্যানেল, এই জায়গাগুলোতে আমরা সাবমিউকোসাতে গ্ল্যান্ড পাবো। কেন সব গ্ল্যান্ড মিউকোসাতে থাকলো না কেন, কোন জায়গাতে কেন সাবমিউকোসাতে গ্ল্যান্ড আছে, তার পিছনে কারণ কি? এর পিছনে কারণ আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি, ইসোফেগাস এন্ড রেকটাম অ্যানাল ক্যানেল এগুলো হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্টের টার্মিনাল পার্ট। এই পার্টগুলোতে কোনো ডাইজেশন হয় না, কোনো প্রকার অ্যাবজর্পশন হয় না। এই জায়গার লাইনিং এপিথেলিয়ামটা ডিফারেন্ট। এইসব জায়গাতে দেখা যায় লাইনিং এপিথেলিয়ামের হচ্ছে মেইনলি প্রোটেক্টিভ ফাংশন করে, কিন্তু অন্যান্য জায়গায় লাইনিং এপিথেলিয়াম গুলো কিন্তু ডাইজেশন অ্যাবজর্পশনের সাথে জড়িত। আমরা যদি ইসোফেগাসে দেখি, এখানে কিন্তু কোনো প্রকার ডাইজেশন হয় না, অ্যাবজর্পশন হয় না। রেকটাম অ্যানাল ক্যানেলেও তাই, কোনো ডাইজেশন অ্যাবজর্পশনের ঘটনা ঘটে না। এই ইপিথেলিয়াম গুলো মেইনলি প্রোটেক্টিভ ইপিথেলিয়াম। প্রোটেক্টিভ ইপিথেলিয়ামের যে থাকে, আচ্ছা, তো এইসব জায়গায় মিউকাস মেমব্রেনে যেহেতু প্রোটেকশন তার মেইন ফাংশন, এই জন্য মিউকোসাতে কোনো গ্ল্যান্ড তৈরি হয় না, কিন্তু এদের প্রোটেকশনের জন্য মিউকাস দরকার। সুতরাং এই মিউকাস কোথা থেকে আসবে? আসবে হচ্ছে সাবমিউকোসাল গ্ল্যান্ড থেকে। ঠিক আছে, এইবার আমরা তাহলে একটা নতুন প্রশ্ন আছে, ডিওডেনামের সাবমিউকোসাতে কেন গ্ল্যান্ড থাকে? ডিওডেনাম তো ডাইজেশন অ্যাবজর্পশনের সাথে জড়িত। ইয়েস, ডিওডেনামে কিন্তু শুধু সাবমিউকোসাতে না, ডিওডেনামে মিউকোসাতেও গ্ল্যান্ড আছে, ক্রিপস অফ লাইবারকুন যার নাম, আবার সাবমিউকোসাতে গ্ল্যান্ড আছে। তাইলে প্রশ্ন আসতে পারে ডিওডেনামে কেন সাবমিউকোসাতে গ্ল্যান্ড থাকে? কারণ এই গ্ল্যান্ডগুলো মিউকাস সিক্রেট করে ডিওডেনামের প্রোটেকশনের জন্য, নিজের প্রোটেকশনের জন্য। কারণ যেহেতু ডিওডেনাম রিসিভ করে স্টমাকের অ্যাসিডিক কাইম, এই জন্য এই অ্যাসিডিক কাইম থেকে নিজেকে প্রোটেকশনের জন্য ডিওডেনামে হিউজ অ্যামাউন্টের মিউকাস সাপ্লাই দরকার। এই মিউকাস সাপ্লাইটা শুধুমাত্র যে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড থেকে সাপ্লাই দিলে হয় না, তার সাফিসিয়েন্ট হয় না। এই জন্য এক্সট্রা আরো মিউকাস সোর্সের জন্য সাবমিউকাসে ব্রুনার্স গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড থেকে আসে। সুতরাং আমরা বুঝলাম কেন কোন জায়গাতে সাবমিউকাসে গ্ল্যান্ড থাকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল, and please subscribe my channel by clicking the bell icon in below the video, and please share the content with your friends and give like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye.